পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট আদালতের আদেশ অমান্য করে ইমরান খানকে হাসপাতালে পাঠানোর পরিবর্তে কারাগারের অভ্যন্তরেই রেখেছে। এ ঘটনার কথা সারা বিশ্ববাসী জেনে গেছে। বিশ্ববাসী আরও জেনেছে যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানের উপর নিষ্ঠুর নির্যাতন চলছে। তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ইমরান খানের বোন ডক্টর উজমা খানম ২১ আগস্ট এক সংবাদ সম্মেলনে ইমরান খানের ওপর চালানো কারা নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন। দীর্ঘ ১০ মাস পর কারাবন্দী ভাই ইমরান খানের সঙ্গে তার দেখা হয়। এই দীর্ঘ সময়ে ইমরান খান কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি। ওই সাক্ষাতে ইমরান খান তার বোন ডক্টর উজমা খানমের প্রতি আহ্বান জানান, দেশবাসীকে গিয়ে বলো এরা মানুষ নয়, তারা নিষ্ঠুরতা করছে, আমার ওপর এবং আমার স্ত্রী বুশরা বিবির ওপর নিষ্ঠুরতা চালাচ্ছে। ইমরান খান ডক্টর উজমা খানমের মাধ্যমে দেশবাসীকে আরও জানাতে বলেন যে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যেভাবে কারাগারে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল তার সঙ্গেও ঠিক একই আচরণ করা হচ্ছে। এসব ঘটনা পর্যবেক্ষণ করে এখন অনেক রাজনৈতিক বিশ্লেষক ভাবছেন, ইমরান খানকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে কি মেরে ফেলা হচ্ছে? পাকিস্তানের সেনা কর্মকর্তারা কি আসল পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন? সেনা কর্মকর্তারা কি এই মূল্যায়ন করছেন যে ইমরান খানকে চুপচাপ সরিয়ে দিলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে কিনা? অনেকে আবার এটাও ভাবছেন যে আদালত তাকে হাসপাতালে পাঠানোর যে নির্দেশ দিয়েছিল তার মানে কি পিটিআই দলের সঙ্গে চুক্তি করে তাকে ছেড়ে দেওয়ার কোনো পথ খোঁজা হচ্ছে? এসব প্রশ্ন নিয়ে এখন পাকিস্তান ও বিশ্বের বিপুল সংখ্যক মানুষের মধ্যে প্রবল আলোচনা ও গুঞ্জন চলছে। বস্তুত ইমরান খানের জীবনের গল্পটা আমাদের নতুন করে মনে করা খুব দরকার। আমাদের বোঝা দরকার কিভাবে একটা দেশে আইনের শাসন এত সহজে ভেঙে পড়তে পারে। ১৯৯২ সালে ইমরান খানের ক্রিকেট জীবনের এক অবিশ্বাস্য ও নাটকীয়তার মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটেছিল। এক প্রকার অসম্ভবকে সম্ভব করে তিনি পাকিস্তান দলকে নিয়ে বিশ্বকাপ ট্রফি জয় করেছিলেন। সেই সাফল্যের পর তিনি চাইলেই পরম আরামে ও বিপুল ধন সম্পদে জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি নেমে পড়লেন সমাজসেবায়। নিজ উদ্যোগে গড়ে তুললেন পাকিস্তানের অসচ্ছল মানুষদের জন্য প্রথম ক্যান্সার হাসপাতাল। এরপর ১৯৯৬ সালে দেশের শাসক গোষ্ঠীর দলে যোগদানের লোভনীয় প্রস্তাব দূরে ঠেলে দিয়ে তিনি নিজেই পিটিআই দল গঠন করলেন। সেই সময় পাকিস্তানের রাজনীতিতে এমন সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত অস্বাভাবিক এক ঘটনা, কারণ তখন পাকিস্তানের রাজনৈতিক দল চালানো হতো আঞ্চলিক প্রভাব, বংশানুক্রমিক ক্ষমতা আর গোত্র কিংবা দলের পুরনো সম্পর্কের জোরে। ইমরান খান প্রভাবশালীদের সঙ্গে কোনো আড়ালে আবডালে চুক্তি কিংবা আতাত করেননি, বরং একেবারে শূন্য থেকে নিজের দলকে একটু একটু করে গড়ে তুলেছেন। কাজটা কিন্তু একেবারেই সহজ ছিল না, সময় লেগেছে অনেক বছর। ১৯৯৭ সালে তার দল যখন প্রথমবার জাতীয় নির্বাচনে দাঁড়ালো তখন তারা মোট ভোটের মাত্র ১.৫% কাছাকাছি ভোট পেয়েছিল। ২০০২ সালের দ্বিতীয় নির্বাচনে দলটির পক্ষে কেবল একজনই জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন, আর তিনি ছিলেন ইমরান খান নিজেই। দেশের মোট ৩৪২টি আসনের মধ্যে কেবল তিনিই জিততে পেরেছিলেন। কিন্তু বছরের পর বছরের চেষ্টায় ইমরান খান জনগণকে বোঝাতে সফল হলেন। বিশেষ করে তরুণদের মনের ভাব তিনি বদলে দিতে পারলেন। তিনি তাদের শেখালেন শুধু রক্তের সম্পর্ক বা পারিবারিক পছন্দের দোহাই দিয়ে ভোট দেওয়া বন্ধ করতে হবে। তিনি সব মানুষকে একসঙ্গে যুক্ত করে এক বিশাল গণ আন্দোলন তৈরি করেছিলেন। অবশেষে ২০১৮ সালে ইমরান খান নির্বাচনে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসেন। সরকার পরিচালনার দায়িত্ব পেয়েই তিনি সরকারের অপ্রয়োজনীয় খরচ কমাতে হাত দিলেন। প্রধানমন্ত্রী পদের জন্য যেসব বাড়তি সুবিধা ও বিলাসবহুল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তিনি সেগুলোকে বাদ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন। কিন্তু আসল সমস্যা বাধল তখনই যখন দেশের সামরিক বাহিনীর সঙ্গে তার বিরোধ তৈরি হলো। ২০২০ ও ২০২১ সালে পরপর ২ বছরের করোনা মহামারীর ধাক্কায় পাকিস্তানের অর্থনীতি ভীষণ বিপদে পড়েছিল। লকডাউনের কারণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছিল। দেশের এই করুণ অবস্থা আর ইমরান খানের জনপ্রিয়তায় কিছু ভাটা পড়ার সুযোগ পুরোপুরি লুফে নেয় সেনাবাহিনীর জেনারেলরা। তারা সংসদ এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে তাকে ক্ষমতা থেকে সরানোর এক চক্রান্ত সাজায়। অতঃপর এরা সম্মিলিতভাবে দেশি ও বিদেশি মদদে তাকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়।
এরপর আদালত ও বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন ও হাস্যকর মামলা ঠুকে দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় তিনি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে পাওয়া বিভিন্ন কূটনৈতিক উপহারের হিসাব ঠিকঠাক মতো জমা দেননি। আশ্চর্যের বিষয় হলো যে মানুষটা নিজের জীবনের সিংহভাগ সম্পদ মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং সাধারণ সাদাসিধে জীবন গ্রহণে অভ্যস্ত হয়ে উঠেছেন, তার বিরুদ্ধে এমন আর্থিক লোভের অনিয়মের অভিযোগ আনা আসলেই বানোয়াট শোনায়। এরপর আনা হলো আরও এক লজ্জাজনক অভিযোগ। দাবি করা হলো তার স্ত্রী নাকি আগের স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর ইসলামের বিধান অনুযায়ী নির্দিষ্ট সময়কাল বা ইদ্যৎকাল না মেনেই ইমরান খানকে বিয়ে করেছেন। এর ফলে আদালতের মতো জায়গায় বিচারকের সামনে একজন নারীর শারীরিক নিয়ম ও ঋতুচক্র নিয়ে কুরুচিপূর্ণ বিতর্ক করার চরম অসম্মানজনক দৃশ্য বিশ্ববাসী দেখল। তবে সবাই মনে মনে আসল সত্যিটা জানত। ইমরান খানের আসল অপরাধ কিন্তু এই মামলাগুলো ছিল না। তার আসল অপরাধ ছিল দেশে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি আবার জিতে আসবেন। তাই সেনাবাহিনীর জেনারেলরা এবং তাদের হাতের পুতুল সরকার তাকে একবার জেলখানায় পুড়ে ফেলার পর আর কিছুতেই বাইরে ছাড়ল না। কারণ তাকে মুক্ত করে দিলে ক্ষমতার পট পরিবর্তন হবে, আর তখন তাদের নিজেদেরকেই জেলে ঢুকতে হবে। ইমরান খানকে জেল থেকে বের করার জন্য নানাভাবে সমঝোতার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু ইমরান খান নিজের সংকল্পের প্রতি অটল। যুবক বয়সে তিনি জীবনটাকে যতই রঙিন ও খেলাধুলার আনন্দে কাটান না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন গভীরভাবে আল্লাহ তাআলার ইবাদতকারী মানুষে পরিণত হয়েছেন। তিনি জেলখানার চার দেয়ালের মাঝে মারা যেতেও একদম রাজি আছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন তাকে যতদিন জেলের ভেতরে বন্দি রাখা হবে সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ততটাই লাফিয়ে লাফিয়ে বাড়বে। প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে তিনি আজ সেই দেশে গণতন্ত্র ফেরানোর এক বড় প্রতীক হয়ে উঠেছেন, যে দেশকে সেনাবাহিনী বহু বছর ধরে লুটেপুটে খেয়েছে এবং খাচ্ছে। পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে লাহোরের আমজনতা রসিকতা করে একটা কথা প্রায়ই বলে থাকেন, তা হলো পাকিস্তান সেনাবাহিনী এমন একটি দল যারা কোনো যুদ্ধে আজ পর্যন্ত না জিতলেও দেশের কোনো নির্বাচনে আজ পর্যন্ত হারেননি। আরও বলা হয়ে থাকে প্রত্যেক দেশের একটি সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী নিজেই একটি দেশ। ইমরান খান আজ যে কষ্টের শিকার হচ্ছেন তা কেবল গণতন্ত্র আর আইনের শাসনের পক্ষে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য। তার ওপর ভয়ঙ্কর নির্যাতন চালানোর কারণ তিনি একটি নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন। আর এই কারণেই তার এই লড়াইকে একজন গণতন্ত্রকামী মানুষ হিসাবে আমাদের সবার লড়াই হিসাবে নেওয়া উচিত।